আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2021 সালে দেওয়া ক্লাস 9 এর অঙ্কের 4 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কটাকে নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই আমাদের কিছু এমসিকিউ দেওয়া রয়েছে। এখানে বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 100:101 হলে শতকরা লাভের পরিমাণ কত? মানে এখানে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য কত বলছে, এটা বলছে 100:101। ধরে নেওয়া যাক ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যটা হয়ে যাবে 101 টাকা, কারণ এটা রেশিও দেওয়া ছিল। তাহলে লাভ কত হচ্ছে? লাভ ইকুয়াল টু হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ হয়ে যাচ্ছে 1 টাকা। তাহলে লাভের হার কত হবে? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে লাভ ছিল 1 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 ইন্টু 100। তাহলে 100টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আনসার হচ্ছে 1%। এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে বিসিডি এটা ত্রিভুজ রয়েছে যার অ্যাঙ্গেল বিসিডিটা হচ্ছে 90 ডিগ্রি। মানে বিসিডি একটা সমকোণী ত্রিভুজ রয়েছে যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে বিডি এই বাহুটার মাপ বলে দিয়েছে 20 সেন্টিমিটার। এবার বলছে বিডি এর মধ্যবিন্দু পি হলে সিপি এর দৈর্ঘ্য কত? বিডি এই পুরো বিডির মাপটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। বিডি এর মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে বলছে সিপি এর দৈর্ঘ্যটা কত হবে? তো এটা অ্যাকচুয়ালি এটা প্রয়োগ রয়েছে। এখানে প্রয়োগটায় বলা হয়েছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত যদি কোনো একটা সরলরেখা টানা যায়, তাহলে এই সরলরেখাটার দৈর্ঘ্য হবে অতিভুজের অর্ধেক। কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত যদি একটা সরলরেখা টানা যায়, তাহলে সরলরেখাটার দৈর্ঘ্য হবে অতিভুজের অর্ধেক। তাহলে এখানে বলা যেতে পারে সিপিটা হয়ে যাবে অতিভুজের অর্ধেক, মানে হাফ অফ বিসি, হাফ অফ বিডি। তাহলে এখানে বিডি কত দেওয়া ছিল? বিডি দেওয়া ছিল 20, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 10। তাহলে সিপিটা হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত কত? মিনিটের কাঁটা 24 ঘন্টায় ঘড়িটাকে কতবার প্রদক্ষিণ করে? চব্বিশ বার প্রদক্ষিণ করে। মিনিটের কাঁটাটা 24 ঘন্টায় ঘড়িটাকে প্রদক্ষিণ করে 24 বার। কারণ দেখবে যে 1 ঘন্টায় একবার ঘুরে আসছে, 1 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে আসছে মিনিটের কাঁটা। 24 ঘন্টায় প্রদক্ষিণ করছে 24 বার। সেখানে ঘন্টার কাঁটা 24 ঘন্টায় প্রদক্ষিণ করছে কতবার? 12 ঘন্টায় ঘন্টার কাঁটাটা একবার ঘোরে, তাহলে 24 ঘন্টায় প্রদক্ষিণ করে 2 বার। তাহলে এদের গতিবেগের অনুপাত কত হবে? একই সময় মিনিটের কাঁটা 24 বার প্রদক্ষিণ করছে আর ঘন্টার কাঁটা 2 বার প্রদক্ষিণ করছে, তাহলে অনুপাতটা হয়ে যাবে 24:2। এটাকে যদি 2 দিয়ে ক্যান্সেল করা যায় তাহলে এটা হয়ে যাবে 12:1। কথাটা বুঝতে পারলে? একদিনের মধ্যে মিনিটের কাঁটাটা পুরো ঘড়িটাকে প্রদক্ষিণ করে, মানে 360 ডিগ্রি ঘোরে 24 বার। আর সেখানে ঘন্টার কাঁটা
12 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, মানে 24 ঘন্টায় দুবার প্রদক্ষিণ করছে। তাহলে এদের গতিবেগের অনুপাত কত হবে? 24:2। মিনিটে কাটা 24 বার ঘুরছে আর ঘন্টার কাটা ঘুরছে দুবার, তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 12:1। এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে কোন একটা পরিসংখ্যা বিভাজন তালিকায় একটা শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 77 আর প্রতিটা শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে শ্রেণীটার নিম্ন সীমা কত হবে? ঠিক আছে, মধ্যবিন্দু বলছে 77 আর দৈর্ঘ্য বলেছে 10, তো আমরা নিম্ন সীমাটাকে এল ধরছি আর ঊর্ধ্ব সীমাটাকে ইউ ধরছি। তো মধ্যবিন্দু বলতে কি বোঝায়? মধ্যবিন্দু বলতে বোঝায় এল প্লাস ইউ বাই 2, এটা ইকাল টু হচ্ছে 77। এল প্লাস ইউ বাই 2 ইকাল টু হচ্ছে 77। তো এখান থেকে দুইটাকে সাইড চেঞ্জ করলে কত হবে? এল প্লাস ইউ ইকাল টু হয়ে যাবে 77 ইন্টু 2, তাহলে পাওয়া যাবে 154। আবার অন্তরটা বলেছে 10, অন্তর মানে ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা, এটা হচ্ছে 10। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি এল প্লাস ইউ ইকাল টু হচ্ছে 154 আর ইউ মাইনাস এল ইকাল টু হচ্ছে 10। তো আমরা উপরের সমীকরণটাকে একটু ঘুরিয়ে লিখছি, এল প্লাস ইউ না লিখে এটাকে লিখলাম ইউ প্লাস এল। তো আমরা কি করছি? সাইনটাকে চেঞ্জ করবো, এখানটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, ইউটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হবে? 2l ইকাল টু হয়ে যাবে 144। তাহলে এল ইকাল টু কত হবে? 144 বাই 2, 2 দিয়ে কাটলে এখানটা পাওয়া যাচ্ছে 72। তাহলে কারেক্ট আনসার হচ্ছে সি এরটা। নেক্সট কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে। এখানে বলছে যে একটি বৃত্তের পরিধি এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে π/2। তো বৃত্তের পরিধির ফর্মুলা কি? বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr এত একক। আর বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হবে 4a এত একক। তো বলছে এই দুটো সমান, মানে 2πr ইকাল টু হচ্ছে 4a। তো এখান থেকে 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে 2a পড়ে থাকছে, তাহলে বলা যেতে পারে πr ইকাল টু হচ্ছে 2a। তাহলে r বাই a ইকাল টু কত হবে? মানে আমি এটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে ডিভাইড হয়ে যাবে, তাহলে এটা হবে 2/π। তাহলে ব্যাসার্ধ এবং বাহুর দৈর্ঘ্যের অনুপাত আমরা দেখতে পাচ্ছি 2:π। কিন্তু এখানে দেওয়া ছিল π/2, তাহলে বলা যেতে পারে এটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, তাহলে বইটার ধার্য মূল্য হচ্ছে 1000 টাকা। আমরা এখানটা লিখছি বিক্রয় মূল্য, এখানটা লিখছি ধার্য মূল্য। 10% ছাড় দিয়ে বিক্রি করছিল, মানে 100 টাকা যদি লেখা দাম থাকে তাহলে 10 টাকা ছাড় দিয়ে মানে 90 টাকায় বিক্রি করছে। 100 টাকা লেখা দাম রয়েছে, বিক্রি করছে 90 টাকায়। তাহলে বলছে 900 টাকায় বিক্রি করেছে, ধার্য মূল্য কত হবে? তাহলে কি করে বার করবো? এক্স ইকাল টু হয়ে যাচ্ছে এখানটায় 100 ইন্টু 900/90, মানে যেহেতু এটা সরল সম্পর্ক তাই জন্য এটাকে উল্টে দেওয়া হচ্ছে, ব্যস্ত হলে উল্টাতাম না। তো এখান থেকে একটা শূন্য ক্যান্সেল করা যাবে, 9 দিয়ে কাটলে এখানটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 1000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বইটার ধার্য মূল্য 1000 টাকা, তাহলে এখানে স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের তির্যক বাহু দুটোর মধ্যবিন্দুর সংযোজককারী সরলরেখা অংশ সমান্তরাল বাহু দুটোর সাথে সমান্তরাল, মানে একটা ট্রাপিজিয়াম রয়েছে। ট্রাপিজিয়াম দেখতে হয় কিরকম? ট্রাপিজিয়ামটা হচ্ছে কিছুটা এরকম আকৃতির,
এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে তির্যক বাহু। এবার বলছে এই তির্যক বাহুটার যে মধ্যবিন্দু রয়েছে আর এই তির্যক বাহুটার যে মধ্যবিন্দু রয়েছে, এই মধ্যবিন্দুগুলোকে যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এদের এই মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটা সমান্তরাল বাহুগুলোর সাথে সমান্তরাল হবে, মানে এই সরলরেখাটা এই দুটো বাহুর সাথে সমান্তরাল হবে। এখানে স্টেটমেন্টটা সত্য দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা শ্রেণীবিন্যস্ত রাশিতত্ত্বের কোনো একটা শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা আর মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলে। অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা ফলস রয়েছে। শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব, মানে মোট পরিসংখ্যা নয়, মোট পরিসংখ্যার জায়গায় বসতো শ্রেণীর দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেনে বলছে এটা সমবাহু ত্রিভুজ রয়েছে, সেটা হচ্ছে এ বি সি, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার করে। এবার বলছে এ বি আর এ সি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর কিউ। তাহলে বলছে পি কিউ এর দৈর্ঘ্য কত আর অ্যাঙ্গেল এ পি কিউ এর মান কত হবে। প্রথমে ছবিটা এঁকে নেওয়া যাক। ধরে নেওয়া যাক এই হচ্ছে ত্রিভুজটা এবিসি, হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এখানে বলে দিয়েছিল যে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ। এবি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া ছিল 8 সেন্টিমিটার করে। মানে এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু হচ্ছে 8 সেন্টিমিটার। তো আমাদের বলছে পি কিউ এর মাপ কত হবে। পি কিউটা হয়ে যাবে হাফ অফ বিসি। অ্যাকচুয়ালি এটাও একটা উপপাদ্য ছিল যে কোনো একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুগুলোকে যদি যুক্ত করা যায় তাহলে যে সরলরেখাটা পাওয়া যাবে সেই সরলরেখাটা হবে তৃতীয় বাহুটার সমান্তরাল এবং অর্ধেক। মানে পি কিউটা হচ্ছে বিসি এর সাথে সমান্তরাল এবং বিসি এর হাফ। তাহলে এখানে বিসিটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে পি কিউ কত হবে, পি কিউটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। তো এখানে আমাদের আরেকটা কোশ্চেন করা হয়েছিল, সেটা হচ্ছে এ পি কিউ এর মানটা কত। এ পি কিউ এই কোণটার মানটা কত। এবার দেখো এবিসি ত্রিভুজটা তো হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের তিনটে কোণের মান কত হয়, 60 ডিগ্রি করে হয়। প্রত্যেক কটা কোণ হয় 60 ডিগ্রি করে। তাহলে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 60 ডিগ্রি। কেন না এখানটা লিখে দেবে যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাই এর সবকটা কোণের মাপ হবে 60 ডিগ্রি করে। আবার এখানে আমরা দেখতে পেলাম যে বিসি এর সাথে পি কিউটা সমান্তরাল ভাবে রয়েছে। বিসি এর সাথে পি কিউটা সমান্তরাল ভাবে রয়েছে। তাহলে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল এ পি কিউ এই দুটো হচ্ছে সমান। কেন না এরা হচ্ছে অনুরূপ কোণ। দুখানা সমান্তরাল বাহু রয়েছে, এদেরকে একটা ছেদক বা ভেদক ছেদ করেছে। তো তার ফলে এই যে দুটো কোণ তৈরি হবে, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ এবং এই অনুরূপ কোণের মানগুলো হয় সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এ বি সি এর সাথে ইকুয়াল হবে অ্যাঙ্গেল এ পি কিউ। এ বি সিটা 60 ডিগ্রি দেওয়া ছিল, তাহলে বলা যেতে পারে অ্যাঙ্গেল এ পি কিউ হবে 60 ডিগ্রি। তাহলে আমাদের পি কিউ এর মাপ জিজ্ঞেস করেছিল, এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর এ পি কিউটা হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। বলছে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 গুণ করা হয়েছে। আমরা এখানটা লিখবো আগের বাহুর দৈর্ঘ্য।
এটা ধরে নেওয়া যাক এ একক ছিল। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? আগে ক্ষেত্রফল ছিল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বর্তমানে বাহুর দৈর্ঘ্য কত হয়েছে? 4 গুণ হয়েছে, তাহলে এটা হয়ে গেছে 4a একক। তাহলে বর্তমানে ক্ষেত্রফল কত হবে? এটা হয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তো বাহুর জায়গায় বসবে 4a হোল স্কোয়ার। অসুবিধা নেই এত অব্দি। তাহলে এখানটায় কত পাওয়া যাচ্ছে? এখানটা হচ্ছে √3/4 ইন্টু এখানটা বসবে 4a ইন্টু হচ্ছে 4a, তাহলে হচ্ছে √3 ইন্টু 16a²/4, এত বর্গ একক। তাহলে আমরা আগের ক্ষেত্রফল কত পেলাম? আগের ক্ষেত্রফল পেয়েছিলাম √3/4a², এত বর্গ একক। বর্তমানে ক্ষেত্রফল কত পেলাম? 16√3/4a², এত বর্গ একক। তো ক্ষেত্রফল কতখানি বৃদ্ধি পেল? এখানটা লিখবো যে ক্ষেত্রফল বৃদ্ধি ইকাল টু হচ্ছে 16√3/4a² মাইনাস √3/4a²। মাইনাস করলে কত হচ্ছে? এখানটা হবে 16√3a² মাইনাস √3a²। এখানটায় √3a² হচ্ছে 16খানা, এখানটায় √3a² হচ্ছে একটা, মাইনাস করলে পড়ে থাকবে 15√3a²/4, এত বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে বলছে শতকরা কত বাড়ল? তাহলে এখানটা লিখবো শতকরা বৃদ্ধি ইকাল টু কতখানি বৃদ্ধি পেয়েছে? 15√3/4a² বাই দিয়ে আগের ক্ষেত্রফলটা লিখবো, মানে √3/4a² ইন্টু 100। যেটা বৃদ্ধি পেয়েছে সেটাকে ওপরে রাখবো, যেটা আগের ছিল সেটাকে নিচে রাখবো, ইন্টু 100। তো এখান থেকে স্কোয়ারটা ক্যান্সেল হবে, √3/4টা ক্যান্সেল হবে, তাহলে কত হবে? 1500, এত পার্সেন্ট। আচ্ছা, এখানে কিন্তু আমরা পার্সেন্টেজটা লিখবো না, কারণ শতকরা বৃদ্ধি লিখেছি, শতকরা কথাটা লেখা রয়েছে বলে তাই এখানে পার্সেন্টেজটা দেব না। আর যদি এখানটা লিখতাম শুধুমাত্র বৃদ্ধি বলে, তাহলে এখানটা লিখতে হতো 1500%। নেক্সট কোশ্চেনে একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া রয়েছে, তো আমাদের আয়তলেখ তৈরি করতে দিয়েছে। তো এখানে দেখো এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে, শ্রেণীটা রয়েছে 1 থেকে 10, আবার 11 থেকে 20, মাঝখানে দেখো এক গ্যাপ রয়েছে, মানে এখানে 1 থেকে 10, এখানে কিন্তু 10 থেকে শুরু হয়নি, এখানে 11 থেকে শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে কি করতে হয়? ছকটাকে এরকম ভাবে লিখে নিতে হবে আমাদের। শ্রেণীটা দেওয়া ছিল 1 থেকে 10, তো আমরা নিম্ন সীমাটাকে 0.5 কমিয়েছি, ঊর্ধ্ব সীমাটাকে 0.5 বাড়িয়েছি, এটা হচ্ছে শ্রেণী সীমানা। আবার তারপরটা তো ঠিক একই রকম ভাবে করা হচ্ছে, এখানটা ছিল 11 থেকে 20, তো আমরা এখানে 11টাকে মানে নিম্ন সীমাটাকে 0.5 কমিয়েছি, 20টাকে 0.5 বাড়িয়েছি, তাহলে শ্রেণী সীমানা হচ্ছে এটা। এরকম ভাবে ছকটাকে তৈরি করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে নিম্ন সীমানাটাকে 0.5 কমানো হয়েছে আর ঊর্ধ্ব সীমাটাকে 0.5 বাড়ানো হয়েছে। নেক্সট আমাদের এখান থেকে আয়তলেখ তৈরি করতে দেওয়া হয়েছিল। আয়তলেখটা করতে হবে কিছুটা এরকম ভাবে, তো আমরা এই জায়গাটায় লিখবো শ্রেণী সীমানা, আর এখানটায় লিখে দিতে হবে পরিসংখ্যা। কিরকম ভাবে করা হয়েছে? আমরা প্রথমে এই পয়েন্টটা নিয়ে নিয়েছিলাম 0.5,
তারপরে পয়েন্টটা ছিল 10.5, তারপরের পয়েন্টটা ছিল 20.5। এরকমভাবে 1 সেন্টিমিটার পর পর মাপগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর এখানেও 1 সেন্টিমিটার পর পর পরিসংখ্যার মাপগুলো নিয়ে নেওয়া হয়েছে। 1, 2, 3 এরকমভাবে 1 সেন্টিমিটার পর পর মাপগুলো নেওয়া হয়েছে। তো আমাদের কি বলেছিল, 0 থেকে 10.5 পর্যন্ত রয়েছে 8টা। তো সে কারণে কি করা হচ্ছে, 0 থেকে 10.5 এটা আমরা গেছি 8 পর্যন্ত। নেক্সট আমরা 10.5 থেকে 20.5 অবধি গেছি, এটা পরিসংখ্যা দেওয়া ছিল 3। তারপর 20.5 থেকে 30.5 অবধি পরিসংখ্যাটা দেওয়া ছিল 6, মানে এটা হচ্ছে 6 অবধি। নেক্সট 30.5 থেকে 40.5 অবধি ছিল 12। এই যে 30.5 থেকে 40.5 অবধি হচ্ছে 12। তারপরে 40.5 থেকে 50.5 এটা ছিল 2 পর্যন্ত। তারপরে 50.5 থেকে 60.5 পর্যন্ত ছিল 7 অবধি, এটা পরিসংখ্যা ছিল 7। এরকমভাবে তোমরা গ্রাফ পেপারের মধ্যে বা একটা সাদা কাগজের মধ্যে ছবিটাকে এঁকে নিও। নেক্সট কোশ্চেনে বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়েরই উপপাদ্য, পেজ নাম্বার 182-তে রয়েছে। থিওরেম নাম্বার হচ্ছে 24। এখানে কি বলা হয়েছে দেখো, কোন একটা ত্রিভুজ এবং কোন একটা সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। আমাদের এখানে এই থিওরেমটাই দেওয়া ছিল, তোমরা এটা বই থেকে লিখে নিতে পারবে। এই থিওরেমটাকে নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করা হচ্ছে, তো সেই ভিডিওটার লিঙ্ক আই বাটনে আসছে, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। 4 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কে এই কটাই প্রশ্ন ছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।